দর্শক স্বাগত জানাচ্ছি নাগরিক প্রতিক্রিয়ার একটি বিশেষ এপিসোডে। আমি টিটু রহমান, নাগরিক টিভির মন্ট্রিয়াল স্টুডিও থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমরা বলছি মেগা টক শো। এখানে অনেকেই আছেন, অংশগ্রহণ করবেন, ওনারা ওনাদের বক্তব্য রাখবেন এবং আমরা এটা কন্টিনিউ করব। সো আমি শুরুতেই আমন্ত্রণ জানাতে চাই জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি রাশেদ প্রধানকে স্বাগত জানাচ্ছি আপনাকে। তারপরে অংশগ্রহণ করছেন আমাদের কাজী হেমায়েত উদ্দিন মিশন ইংল্যান্ড থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি হেমায়েত উদ্দিন মিশন ভাই। আমন্ত্রণ জানাচ্ছি এম জে আবিদিন ভাই, আপনাকেও। নিশ্চয়ই আপনারা ভালো আছেন, গণতন্ত্রের পক্ষে লড়াই অব্যাহত রেখেছেন। সো আমরা শুরু করতে চাই একটু ব্যতিক্রমী ভাবে। এজন্যই বলছি যে আপনারা নিশ্চয়ই জানেন যে অনেকে এখন প্রতিবাদী গান লিখছে এবং আমরা দেখছি যে তরুণরা তাদের রক্তে আগুন লেগেছে। তাদের যে রক্তে আগুন লেগেছে আমরা সেটা রাজপথে দেখছি। তাদের যে রক্তে আগুন লেগেছে তাদের স্লোগানে দেখছি। তাদের যে রক্তে আগুন লেগেছে তারা যে গান করছে, গান লিখছে এবং গানগুলো ছড়িয়ে দিচ্ছে, সেই গানগুলো শুনে আমাদের সকলেরই রক্তে আগুন লেগে যাচ্ছে। সো আমি এরকম একটি বিপ্লবী গান, সংগ্রামী গান যারা আমাদের সন্তানরা লিখেছে এবং তারা এটা পারফর্ম করেছে, এবং এই গানটি লেখার কারণে শিল্পীকে এক রিমান্ডে নেওয়া হয়েছে। তো কেন রিমান্ডে নেওয়া হয়েছে এর প্রতিবাদেই আমরা তার সেই কালজয়ী, আমি বলবো প্রতিবাদ, মানে শ্রেষ্ঠ সঙ্গীতটি দিয়েই আমি শুরু করতে চাই। মইরা জামু কি হইছে, কয়া জামু কি হইছে, 16 বছর কি হইছে, আর স্বাধীনতার কি হইছে, কি হইছে আর কি হইব, ভবিষ্যতের কি হইব, এত লাশের কি হইব, আর দাবিগুলার কি হইব। মইরা জামু কি হইছে, কয়া জামু কি হইছে, 16 বছর কি হইছে, আর স্বাধীনতার কি হইছে, কি হইছে আর কি হইব, ভবিষ্যতের কি হইব, এত লাশের কি হইব, আর দাবিগুলার কি হইব। আমার মুখের ভাষা বাংলাতে, কথা কইলেই ঘুম, সাদা পোশাকধারী দূর থেকে কইরা দেখে জুম। অনেক কথা জৈমা আছে যেটি কইতে এখন মন চায় না, চোখ বন্ধ ভবিষ্যতের আলো খুঁজা কেন পায় না। মানুষ না এডি বেটা জানোয়ার, মানবতার ফেরিয়ালার ফেরি দেহি খালি আর মেট্রোর চোখে পানি, নাটকীয় পর্ব। 19 জুলাই রাইতে মায়ের বুক হইল গর্ত, পকেট ভরা বন্ধ হইলে মেট্রো হইব 10 বার, জান গেলে একবার ফিরবো না বারবার। পকেট ভইরা বিদেশ পালাও, কইরা চুরি হিসাব মিলাও, পিয়ন যদি কামায় 400 কোটি, তুমি কামো কত লাখ কোটি। রাজাকার রাজাকার আমি কে তুমি কার, পকেট ভরে যে শালাই ওই শালাই রাজাকার। আমার ভাইয়ের রক্তে আজকে আপনার হাতটা রাঙানো, আর টিভিতে নেতাটা বলে বিপক্ষদের সাজানো। এই গতি যখন ফিক্স তখন জনগণ লাগে না, কিসের এত অধিকার কেউ কিছু শুনে না। কয়বার মারবি বারবার আসমু রক্তের জার্সি, ভাই বোন খবরে ভুয়া নিউজ খবরে, মিডিয়াটা দখলে প্রচারক হইয়া গেল প্রতারক, হাজার কোটি লইয়া ভেঙা গেল প্রশাসক। ভুয়া ভোট ছাড়া দল বাটে তবারক, আমার খোদা হইল সবকিছু বেচারক। বিচার জমা দিলাম, বুকে আঘাত নিলাম, আমি দেশের গোলাম, এই জাতির গোলাম। কত মায়ের বাঁধন, লাল সাদা কাফন, আমি দেখি যখন আমি মরি তখন। বিচার জমা দিলাম, বুকে আঘাত নিলাম, আমি দেশের গোলাম, এই জাতির গোলাম। আমার প্রতিবাদী গাঞ্জার প্রতিদানী জেল, আন্ধার রাইতে ঘরের বাইর থেকে বাজায় কাটায় বেল। আমার টাকা নেট চালাই বন্ধ করা তুই কে, রেমিটেন্স বন্ধ হইলে মইরা যাবি চোখের পলকে। আমার দেশ সোনার বাংলা, সোনা আছে মাগার বাংলা নাই, বোনের উপর হামলা তোগো কাছে কোনো বিচার নাই। যদি জান যায় তাও ম্যাক গান গায়, লগে জিকে হোল পুরা থাকে যে আশঙ্কায়, লিরিকালি ভমকায় প্রশাসনে ধমকায়। মইরা জামু দেশের লেগা তাও দেহ চমকায়। মইরা জামু কি হইছে, কয়া জামু কি হইছে, 16 বছর কি হইছে, আর স্বাধীনতার কি হইছে, কি হইছে আর কি হইব, ভবিষ্যতের কি হইব, এত লাশের কি হইব, আর দাবিগুলার কি হইব। মইরা জামু
জাতি চালা জাতি এইভাবে যাইব দিন, দিনের উপরে আসে ঘিন, নৌকা মার্কা ঢেউটিন, আদা দেখি নাই গামিন। সো আমরা আমাদের সন্তানদের আমরা শুনলাম। সো রাশেদ প্রধানকে পেয়েছি, অনেক ধন্যবাদ আপনাকে। সো এখন স্বাগত জানাচ্ছি ব্যারিস্টার সারওয়ার আপনাকেও, নিশ্চয়ই আপনি। ধন্যবাদ। জি, সো আমি রাশেদ প্রধান আপনাকে দিয়ে শুরু করব বলেছিলাম। আপনি যদি আমাকে, আপনি যেহেতু বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন, আপনি চলমান আন্দোলনের সাথে সম্পৃক্ত আছেন, আপনার মুখ থেকে শুনতে চাই কি হচ্ছে বাংলাদেশে। ধন্যবাদ টিটু ভাই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ এবং নাগরিক টিভির যারা যেখান থেকে শুনছেন বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। টিটু ভাই, আপনাকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি যেহেতু অনেক অতিথি, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব। প্রথমত, অতীত ইতিহাসটা বাদ দিই। এই আন্দোলনটা শুরু হওয়ার পর কি হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, এটা আমার মনে হয় এখানে যারা উপস্থিত, বাংলাদেশে যারা উপস্থিত, যারা আন্দোলনে আছেন কিংবা নাই লেজ গুটিয়ে পালাচ্ছেন অথবা ফ্যাসিস্ট সরকারি শেখ হাসিনার পা চাটছেন, সবাই কম বেশি জানেন। আমি একটু বর্তমান অবস্থাটা আমার জায়গা থেকে বিশ্লেষণ করে বলতে চাই খুব সংক্ষেপে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে সরকার, ফ্যাসিস্ট হাসিনার সরকার সম্পূর্ণরূপে জনবিচ্ছিন্ন হয়ে গেছে, সম্পূর্ণরূপে। এবং আমি মনে করি সর্বশেষ পর্যায়ে আছে এই শেখ হাসিনা সরকার পতনের আগ মুহূর্তে, এটা আমি বিশ্বাস করি। আমি যদি গত 2 দিনের ঘটনা দেখি, আজকে এবং গতকাল, তাহলে আমি যেটা বলতে চাই, 1 নম্বর পয়েন্ট, আওয়ামী লীগের নিজস্ব যেই অবস্থান, চেইন অফ কমান্ড এবং নেতৃত্ব মেনে চলার যে অবস্থানটা, সেটা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। আপনারা দেখেছেন ওবায়দুল কাদের যখন আওয়ামী লীগ অফিসে যাচ্ছেন বা আলোচনায় বসছেন, তখন ওখান থেকে ভুয়া ভুয়া ধ্বনি উঠছে। অতএব তারা তাদের নেতৃত্বকে এই মুহূর্তে অস্বীকার করছে, 1। 2 নাম্বার, আমি যে জিনিসটা মনে করি, আওয়ামী লীগের বাইরে যদি আসি, আমি গত 2 দিন ধরে সোশ্যাল মিডিয়াতে, যেটা আমি সবসময় বলি, মিডিয়াকে কন্ট্রোল করা সম্ভব, সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করা সম্ভব নয়। সেই সোশ্যাল মিডিয়াতে যদি আমি দেখি, তাহলে সেনাবাহিনীর অসংখ্য কর্মকর্তা যারা বর্তমানে চাকরিতে যুক্ত আছেন, তারা কিন্তু তাদের ফেসবুক প্রোফাইলে অথবা সোশ্যাল মিডিয়াতে কালোকে বয়কট করে লাল ধারণ করেছে। আমরা সবাই জানি ছাত্রদের পক্ষ থেকে একটি লালের আহ্বান জানানো হয়েছিল, রক্তের দাগ শুকায় নাই, শহীদদের ভাইদের কথা মনে করে সবাইকে লাল করার আহ্বান জানিয়েছিল তারা। আমি যেটা দেখেছি, বর্তমানে কর্মরত সেই আর্মি কর্মকর্তারা কিন্তু তাদের প্রোফাইলকে সোশ্যাল মিডিয়াতে লাল করেছে। অর্থাৎ এই যে এই বাহিনীটাকে রাজপথে নামানো হচ্ছে, তারাও কিন্তু মন থেকে এখন আর গ্রহণ করতে পারছে না যে আমি বাংলাদেশের মানুষের ভ্যাট ট্যাক্সের টাকায় যে বুলেট কিনি, সেইটা আমি বাংলাদেশের আমার পরবর্তী প্রজন্মের গায়ে ছুঁড়ে মারছি। এটা আর্মি সেনাবাহিনীও গ্রহণ করতে পারছে বলে আমি মনে করি না। তৃতীয়ত, যেটা আমি সবসময় বলি, আমার বাড়ির সীমান্ত অঞ্চলে, সেখানে আমি বর্ডার গার্ডদের দেখতে পারি, বিজিবিদের দেখতে পারি, তাদের সাথে আমার একটা সম্পৃক্ততা আছে, যোগাযোগ আছে, দেশের বাড়ি পঞ্চগড়ে গেলে কথাবার্তা হয়। তাদেরকেও ফ্যাসিস্ট শেখ হাসিনা ওই বর্ডার পাহারা বাদ দিয়ে বাংলাদেশে এনে যখন, ঢাকা শহরে এনে যখন নামালো, তারাও কিন্তু এই জিনিসটা গ্রহণ করতে পারেনি। কারণ বিগত 15 বছর ধরে তাদের মধ্যে একটা অভিমান জমেছিল। সেই অভিমানটা হচ্ছে, ভারত থেকে যখন গুলি আসে, আমি পাল্টা গুলি ছুড়ার পারমিশন পাই না, অনুমতি থাকে না আমার, অথচ আমি ঢাকা শহরে এসে আমার দেশের তরুণদের, যুবকদের, ছাত্রদেরকে গুলি করছি। এটা কিন্তু তারাও গ্রহণ করতে পারছে না।
চতুর্থত আমি যদি বলি পুলিশের কথা, অবশ্যই আমি পুলিশকে এই মুহূর্তে পুলিশ লীগ বলি অনেক জায়গায়, এই পুলিশ বাহিনীর উপরেও শেখ হাসিনার আস্থা কিন্তু দিন দিন কমে যাচ্ছে, চেইন অফ কমান্ডটা ভেঙে পড়ছে। আপনি খেয়াল করে দেখবেন গত পরশুদিন বাংলাদেশের বিভিন্ন পুলিশকে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করা হচ্ছে এবং অনেককে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, কারণ পুলিশের উপরে শেখ হাসিনার যে কন্ট্রোলটা ছিল সেই কন্ট্রোলটা কিন্তু এই মুহূর্তে নাই। সেখানে আমরা ডিবির প্রধানকে যেমন দেখেছি, সেরকম বিভিন্ন থানার রদ বদলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই সব কিছু মিলিয়ে আমি যেগুলা বললাম, এক হচ্ছে আওয়ামী লীগ নিজের দল, দ্বিতীয়ত হচ্ছে পুলিশ বাহিনী, তৃতীয়ত হচ্ছে বিজিবি, চতুর্থত আর্মি, এই সব কিছু মিলায় কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে বাংলাদেশের প্রতি তার যে কন্ট্রোলটা ছিল, যে জুলুমটা ছিল, যে নির্যাতনটা ছিল, যে ফ্যাসিজমটা ছিল, এই পুরা জিনিসটার কন্ট্রোল এই মুহূর্তে তিনি হারিয়ে ফেলেছেন। এর সাথে সাথে যদি আসি, এটা টিটু ভাই আরো ভালো বুঝবেন, প্রবাসী ভাইদের যেই রেমিটেন্স যুদ্ধটা শুরু হয়েছে প্রচন্ড চাপে, প্রত্যেক মাস শেষ হওয়ার পর বাংলাদেশ ব্যাংক থেকে রেমিটেন্সের হিসাবটা দেওয়া হয়। নতুন মাসের 1 তারিখ আজকে যখন দুপুরবেলা সাংবাদিকরা জিজ্ঞেস করেছে গত মাসের রেমিটেন্সের হিসাব, বাংলাদেশ ব্যাংক বলেছে এখনো প্রস্তুত হয় নাই। বিকালের দিকে একটা সংক্ষিপ্ত রিপোর্ট তারা দিয়েছে এবং সেই রিপোর্টেও তারা স্বীকার করেছে যে রেমিটেন্স গত 10 মাসের মধ্যে সবচেয়ে কম। রিপোর্টটা দেওয়া দেরি থেকে আমার যেটা মনে হলো সেটা এখানেও তারা মিথ্যাচার করেছে তাদের স্বভাব সুলভভাবে, সেই মিথ্যাচারেও তারা ভালো কোনো রিপোর্ট দেখাতে পারে নাই। এই সব কিছু মিলিয়ে যদি আমাকে বলতে বলা হয় এক বাক্যে, তাহলে আমি এক লাইনে এক বাক্যে বলতে চাই, বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, আমরা রাজনীতিবিদরা গত 15-16 বছরে যে গণ অভ্যুত্থান সৃষ্টি করতে চেয়েছিলাম কিন্তু পারি নাই, ছাত্র আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থানটা সৃষ্টি হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষ এক বাক্যে স্বীকার করেছে আমরা এই স্বৈরাচার সরকারকে আর চাই না, এবং আমি বিশ্বাস করি শেখ হাসিনা তার ক্ষমতার শেষ পর্যায়ে আছে, যে কোনো দিন যে কোনো মুহূর্তে তাকে পতনে বাধ্য করা হতে পারে। ধন্যবাদ টিটু ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে মিশন ভাই, আপনি যদি কিছু বলেন, আপনি বোধহয় সম্ভবত না না আমি আছি, আমি একটু সর্বজন শ্রদ্ধেয় একটু ব্যারিস্টার সরোয়ারের আমি ব্যারিস্টার সরোয়ার সাহেবের কথা শুনতে চাচ্ছিলাম, কারণ জি আমি একটু শুনি, পরে আমি বলতে পারবো ইনশাআল্লাহ। সো সরোয়ার ভাই, আমি আপনার কাছে আসতে চাই, সো কি ঘটছে আসলে, এবং সেই সঙ্গে আপনি যদি একটু যুক্ত করেন যে আওয়ামী লীগ নতুন একটি বিতর্ক সামনে আনার চেষ্টা করছে জামাত শিবির নিষিদ্ধের কথা বলে, এটি আসলে ধোপে টিকবে কিনা? কারণ আপনার কাছে জানতে চাই, কোনো তদন্ত নেই, কোনো কিছু নেই, এবং মানে একটি আদেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় কিনা। সো এটার পিছনে কি দুর্বিসন্ধি আছে এটাও যদি একটু বলেন, এবং কি ঘটছে বাংলাদেশে এটাও যদি আমাদেরকে একটু বলেন আমাদের দর্শকদের জন্য। ধন্যবাদ টিটু ভাই, ধন্যবাদ সহ আলোচক। আমার তিনজনই প্রিয় মানুষ, আমাদের ছোট ভাই, আমার বন্ধু জয়নাল আবেদিন এবং মাই ব্রাদার। যেটা রাশেদ যেটা বলেছে ওর সাথে আমি সংযোজন করব, যে আমি যেহেতু আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র এবং আমাদের জীবদ্দশায় আমি 3-4টা সরকারের পতন দেখেছি বাংলাদেশে, আর ইতিহাসে আমরা চসেস্কুটা আমরা টিভিতে দেখেছি, আর ইতিহাসের মাধ্যমে আমরা লুই দ্য 14th ব্রাউন, সেই পতনগুলো আমরা ইতিহাসে পড়েছি, টিভিতে গাদ্দাফি এবং সাদ্দাম হোসেনের পতন আমরা দেখেছি। সো আমাদের এই জেনারেশনের, আমরা এই মুহূর্তে যারা বাংলাদেশি নাগরিক, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, স্পেশালি যারা আমরা বাংলাদেশে বসবাস করছি এই মুহূর্তে, আমাদের একটা সৌভাগ্য হবে আরেকটি
ফ্যাসিস্ট রেজিমের পতন উইটনেস করা, ইতিহাসের সাক্ষী হওয়া, কিন্তু at the cost of the national interest, at the cost of the people's interest. আজকে আমরা দেখলাম যে বাংলাদেশের যে রাজনৈতিক নিকৃষ্ট রাজনৈতিক কালচার সৃষ্টি হয়েছে, যে এখানে আমাদের টপ পলিটিশিয়ানস তারা এইটা শিখতে পারেনি। উন্নত দেশ তো পরের কথা, ইভেন ভারত থেকে যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পথ রুদ্ধ হলে সেখানে অঘটনের মাধ্যমে অথবা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন হতে বাধ্য। আজকে যা কিছু হচ্ছে এটা ইনএভিটেবল কনসিকোয়েন্স আওয়ামী লীগের লুটপাট, অপশাসন, দুঃশাসন, আপনার গুম খুন এবং একটা ফ্যাসিস্ট রেজিম প্রতিষ্ঠা করার জন্য তাদের কারণেই এই আজকে যা কিছু হচ্ছে সেইটা হওয়াটা অনিবার্য ছিল, অনিবার্য। আপনি জানেন যে পৃথিবীতে যে সমস্ত দেশে গণ অভ্যুত্থান ঘটেছে দুই ধরনের কারণ থাকে, একটা হলো ইমিডিয়েট কজ আর একটা হলো আলটিমেট কজ। আপনি জানেন যে আলজেরিয়ার যে পতন হলো এই আরব বসন্তের এক অংশে, সেখানে কিন্তু আপনার রুটির দাম বাড়িয়ে দিয়েছিল, সেই ইস্যুতে কিন্তু সরকারের পতন হয়ে গেছে। ফিলিপিন্সের পতন হয়েছিল, ফিলিপিন্সের ফার্দিনান্ড মার্কোসের ওয়াইফ রাষ্ট্রীয় বিমান নিয়ে সেন্ট, পেস্ট, জুতা কিনতে ইটালি চলে যেত, কোনো জবাবদিহিতে ছিল না, কোনো কিছু ছিল না। আপনার ফ্রেঞ্চ রেভলিউশনে একটা স্ক্যান্ডাল ঘটেছিল, নেকলেস ডায়মন্ড অ্যাফেয়ার। লুই দ্য 16 দাদা ছিল লুই দ্য 14। এই লুই দ্য 16 10 বছর ধরে ফ্রেঞ্চ রেভলিউশন চলছিল। আমি আরো কয়েকটা জায়গায় বলছি, কারণ আপনার দর্শকরা যদি না শোনে সেই জন্য বলছি। সেই জন্য রাষ্ট্রীয় কোষাগারের টাকা দিয়ে খালি ডায়মন্ড নেকলেস কিনতো, মানুষ সেটা গ্রহণ করে নাই। এবং লুই দ্য 14 এই ফ্রেঞ্চ রেভলিউশনের পরে নেপোলিয়ান দা বোনাপার্ট সেইখানে নেতা হিসেবে আবির্ভূত হয়। তো সেই জায়গায় আজকে যেভাবে দেশ চলেছে, যেভাবে দেশ পরিচালিত হয়েছে, আমরা দেখলাম যে কমপ্লিট একটা লুটেরা তন্ত্র, কমপ্লিট একটা দুর্বৃত্তায়ন এবং মানুষের প্রতি, দেশের স্বার্থের প্রতি, গণতন্ত্রের প্রতি, সুশাসন, ন্যায় বিচারের প্রতি কোনো কিছু নাই। ইটস জাস্ট এ সুইট উইল অফ এ পার্সন। তো যার জন্য আজকে এই যে ঘটনাটা শুরু হয়েছে আপনার কোটা আন্দোলন দিয়া, এটা একটা ইমিডিয়েট কজ। আমি অনেক জায়গায় আলোচনায় বলেছি, এখনো কিন্তু দাবি 9 দফা দাবি আদায়ের আন্দোলন চলছে। এবং এই ছেলে মেয়েদেরকে দেখেন, স্যালুট টু দেম, তারা সূর্য সন্তান, তাদের মাধ্যমে বাংলাদেশের নতুন সূর্য উদিত হবে। তাদের স্লোগানগুলো দেখেন, স্বাধীনতার চেতনা, দেশ কারো বাপের নয়, লক্ষ শহীদের কেনা, লক্ষ লক্ষ লোকের রক্তে কেনা স্বাধীনতা, দেশ কারো বাবার নয়। দেখেন কত মিনিংফুল স্লোগান। ওই যে ইন্ডিয়াতে একজন এমপি, নাম বোধহয় মহুয়া ব্যানার্জি নাকি, আপনার মনে আছে না, সংসদে দাঁড়িয়ে বলছিল, আপনার এই মোদিকে বলছিল, ইয়ে মোদি, ইয়ে দেশ তোর বাপ নেই হে। আমাদের এরকম এই নাগরিক সৃষ্টি হয়েছে যারা এটা বলা শুরু করেছে। দ্যাট মিনস দে আর রিজেক্টিং দ্য লুটার্স। নিকৃষ্ট পরিবারতন্ত্রকে তারা রিজেক্ট করছে। আপনি দেখেন যে লোমন পত্রিকায়, ফরাসির বিখ্যাত পত্রিকা লোমন, সেখানে এডিটোরিয়ালে কি লিখেছে, যে এটা হলো অপশাসন, দুঃশাসন, গণতন্ত্রহীনতা, লুটপাট ইত্যাদির কারণে সরকার পতনের আন্দোলন। তারা কিন্তু বলে নাই কোটা আন্দোলন, ওই যে কোটা আন্দোলন শুরু হয়েছে। এবং এই যে ভয় ভেঙে গেছে, যে গণহত্যা পরিচালিত হয়েছে, যার জন্য আপনি দেখেন আজকে কিন্তু বাংলাদেশের প্রতিটা জায়গায় যে রিমেম্বারিং দ্য হিরোস, নামগুলো কত সুন্দর সুন্দর কয়েন করে, শব্দগুলো দেখেন, রিমেম্বারিং দ্য হিরোস, কত সুন্দর সুন্দর আন্দোলনের নাম দিচ্ছে। মূল আন্দোলন হইলো এই ফ্যাসিজমের বিরুদ্ধে, অপশাসন, দুঃশাসনের বিরুদ্ধে। এখন সরকারের পতনের লক্ষণগুলা সবচেয়ে বেশি আবির্ভূত হয়েছে এবার বিফোর, যে সেগুলো দেখেন যে সরকার যে কোনো ফ্যাসিজম প্রথম তার লাঠিয়াল বাহিনীকে, পেটুয়া বাহিনীকে রাস্তায় নামায় কন্ট্রোল করার জন্য। তাহলে ওবায়দুল কাদের বলল যে ছাত্রলীগ আনা পেটুয়া বাহিনী তারা নামালো,
তারা কিন্তু টেকতে পারলো না, কয়েক ঘন্টার বেশি টিকতে পারে নাই। এরপর তারা নামায় পুলিশ। কিন্তু আমি ঢাকা শহরে খুব কাছ থেকে এই আন্দোলন দেখেছি। আমি পুরো সময়টা মহাকালী দিবসে আন্দোলনগুলো অবজার্ভ করছিলাম। আমার সামনে বৃহস্পতিবার আন্দোলনের যে 19 তারিখ 2 কিল্ড এবং 6 জন আহত হলো। তাদেরকে এই রাওয়ার উল্টি থেকে ইউনিভার্সাল হসপিটালে নেওয়া হলো। আমি যে দেখলাম যে কি হলো, কোনোভাবে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছিল না। আমি কোনোভাবে একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করে তাদেরকে হাসপাতালে পাঠিয়ে তারপর আমি বাসায় ফেরত আসছি। সো এই যে বিনা কারণে যে খুন, আনআর্মড পিপল যারা তখনও কিন্তু সরকার পতনের মতো হয় নাই। আজকে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল বলতেছে যে এইটা গণভবনে মার্চ, গণভবনের মার্চের কিন্তু কোনো ডাক আমি দেখি নাই। ঠিক আছে, গণভবনে মার্চ করলে আপনি হয়তো ব্যবস্থা নিতে পারতেন, এক ধরনের জাস্টিফিকেশন হতো যে গণভবনে আসছে। কিন্তু আনআর্মড নিরীহ ছেলেমেয়েরা কারা, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের ছাত্রছাত্রীরা এর সাথে যোগ হয়েছে, রিক্সা শ্রমিক, বিভিন্ন ধরনের শ্রমিক এবং আপামর জনগণ। তখনই কিন্তু পলিটিক্যাল পার্টি ওভাবে দেখা যায়নি। তো সেইখানে আপনি ডাইরেক্ট গুলি করলেন, ডাইরেক্ট গুলি, এটা তো দিস ইজ জেনোসাইড। এরপরে লক্ষণটা কি, যে নারীদের গায়ে হাত তোলা, তাহলে নারীদের গায়ে হাত ছুঁয়েছে। এরপরে লক্ষণ কি, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ, আজকে সাংস্কৃতিক অঙ্গনের তারাও নেমে গেছে, সবাই নেমে গেছে। কয়টা টাউট এবং বাটপার বাদে, ওই ফেরদৌসের মতো একটা বাটপার চাটুকার যে ফ্রি এমপি হতে চায়, সাংস্কৃতিক অঙ্গনের লোক, খেলোয়াড়রা তো সাধারণত নৈতিকতা থাকে, উচ্চ নৈতিকতা, হাই ভ্যালু থাকে। তো এই সাকিবের মতো, মাশরাফির মতো এরকম দালাল না, নিকৃষ্ট মানের লোক না যারা ফ্রি এমপি হতে চায়, এই ফেরদৌসের মতো না। সত্যিকারে যারা সাংস্কৃতিক অঙ্গন, যাদের দেশপ্রেম আছে, তারাও কিন্তু নেমে গেছে, গার্ডিয়ানরা নেমে গেছে, শিক্ষকরা নেমে গেছে। এবং আপনি জানেন যে আমরা দুই একটা ঘটনা দেখলাম, আমি এখনো বিশ্বাস করতে চাই না যে সেনাবাহিনী গুলি করেছে, এখনো আমি অবিশ্বাস করতে চাই। কিন্তু আল জাজিরায় তো এটা প্রকাশ পেয়েছে, অ্যাসোসিয়েট প্রেসে তো সেটা পেপার পেয়েছে। আল জাজিরাতে দেখা গেল একজন অফিসার দাঁড়িয়ে আছে, একজন ম্যাজিস্ট্রেট দাঁড়িয়ে আছে, সেইখানে সে গুলি করছে। আমি সেনাবাহিনীতে 20 বছর চাকরি করেছি, অনেক ইন এইড অফ সিভিল পরে ডিউটি করেছি। কোনো অবৈধ কাজ করা তো দূরের কথা, আই হ্যাভ নট রিসিভড এনি ইললিগাল অর্ডার ইন মাই সার্ভিস টাইম। আই এম টেলিং, আমি 5টা নির্বাচনে ডিউটি করেছি, বন্যা ডিউটি করেছি, ক্লিনার অপারেশন ডিউটি করেছি। আমার হাতে কোনো দুর্ঘটনা ঘটে নাই, বরং আমি ঈশ্বরদীতে ডিউটি করেছি। সেইখানে যখন আমি সেনাবাহিনীর চাকরি থেকে অবসর নিলাম, আমাকে দাওয়াত করে নিয়ে সম্বর্ধনা দিয়েছে, বিকজ আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম। আমি এই রাজনৈতিক যে ভিতরের যে নেস্টি জিনিসগুলো করে, এই ডাইনামিক্স গুলো সব সম্বন্ধে আমার জানা আছে। এখানে মিথ্যা মামলা হয়, একজন আরেকজনকে হেনস্থা করতে চায় মিথ্যা মামলা দিয়া। অতএব একজন অফিসার উইল ইউজ হিজ জুডিশিয়াস সেন্স, তার জুডিশিয়াস সেন্স ব্যবহার করে সে অ্যাকশনে যাবে। একটা লিস্ট ধরাই দিল আর আপনি জাস্টিফাই না করে অ্যারেস্ট করে তাকে টর্চার করবেন, ওইটা কোনো অফিসারের কাজ না। তাহলে কি পরিস্থিতি হলো, যে লাঠিয়াল বাহিনী ব্যবহার করছে, পুলিশ ব্যবহার করছে, প্যারামিলিটারি ব্যবহার করছে, আর্মি নামিয়ে দিয়েছে। আর্মি দু একটা ঘটনা ঘটেছে, কিন্তু আমি এখনো বিশ্বাস করতে চাই, যতটুকু সেন্টিমেন্ট বুঝি, 99% আর্ম ফোর্সেস যারা এখন চাকরি করছে, মেন্টালি দে ডু নট সাপোর্ট ইট। কিন্তু সেনাবাহিনীর অর্গরবে উপর থেকে কমান্ড আসলে অনেক সময় চাকরি বাঁচাবার স্বার্থে অনেক কিছু করে বসে। এই পরিস্থিতি হতে যাচ্ছে অথবা হতে বাধ্য যদি টিকে যায়। যখন এরশাদের পতন হচ্ছিল, যারা বলছিলাম যে আমার নিজের চোখে দেখছি, তখন কেবল সেনাবাহিনীতে আমি কমিশন, আমরা মিলিটারি প্যারেড করার জন্য শেরেবাংলা নগরে আসছি। আমি ঘাটাইল ক্যান্টনমেন্ট থেকে তখন আসছি আমাদের ব্যাটালিয়ন নিয়ে। এর মধ্যে শুনলাম পতন হয়ে গেছে, আমরা ঘাটাইল ফেরত যেতে যেতে মিষ্টি খেলাম এবং সবাই খুশি, অটোক্রেসি পতন হয়েছে। পতনটা কিভাবে হলো, সেই সময় সিজিএস জেনারেল সালাম যে জেনারেল এরশাদ সাহেবকে বলল, উই ক্যানট সাপোর্ট ইউ এনিমোর। আপনার নুরুদ্দিন সাহেবের আদেশে যায় সেই মেসেজ যখন পড়লো, এরশাদ সাহেব তখন রিজাইন করলো। আমি মনে করি এই ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, কারণ
the people are in uniform is not senseless. আর যদি এটা না হয় তাহলে এটা জাতির জন্য একটা অত্যন্ত আরো খারাপ সংবাদ আসবে। এবং আজকে যে জনগণের সেনাবাহিনী তাদেরকে যেভাবে জনগণের বিপক্ষে দাঁড় করা হয়েছে সেইটার কনসিকুয়েন্সটা কি হবে, ভয়াবহ কনসিকুয়েন্স, ভয়াবহ কনসিকুয়েন্স। হ্যাঁ, আপনি আপনার কথা বলেন। না সেইখানে আমি 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 বলছিলাম যে এই ঘটনা যদি, আমি এখনো বিশ্বাস করতে চাই না, আমি ডিফেন্ডও করি না, কিন্তু আমি যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালে 3টি মামলা ডিফেন্ড করেছি। সেই 3টি মামলায় এখন একজন আসামি হয়েছে মেজর অহেদ। 1971 সালে 28শে মার্চ একটা ঘটনা ঘটেছিল রংপুর ক্যান্টনমেন্টে। মেজর অহেদ সেই আর্মার্ড কোরের অফিসার ছিলেন, সেইখানে উনি ওই ব্যাটালিয়ন এডজুটেন্ট ছিল। 48 বছর পরে সে এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি যুদ্ধ অপরাধী মামলার আসামি, এখন গত 5 বছর ধরে জেলে। ইফ দ্যাট ইজ ট্রু, আই ফিল পিটি ফর দোজ অফিসার্স। আমি এই এক্সাম্পলটা, এই ঘটনাটা আপনার মাধ্যমে উপস্থাপন করলাম এই জন্য যে এই যে কনসিকুয়েন্স, যে আনআর্মড পিপলের উপরে গুলি করা, এটা কিন্তু রেকর্ডেড হয়ে থাকলো, ডকুমেন্টেড হয়ে থাকলো, এবং যারা এটা করছে তাদেরকে হয়তো লোভ দেখানো হচ্ছে যে তোমার সামনে প্রমোশন, তুমি এইটা করা হবে, অথবা রেজিমের ব্লেসিং পাওয়ার জন্য এই যে 2-1 জনে যে ঘটনা ঘটেছে, surely they have committed crime against humanity. That is not the character of majority, 99%. আমি আমার পারসেপশন, আমি যেহেতু চাকরি করেছি, what I understand. So এখন 90 সালে এরশাদের পতনের সময় সেনাপ্রধানের ভূমিকায় যাবে কি যাবে না সেটা দেখার ব্যাপার। যদি না যায়, দে উইল বি ভিলেন, তারা জনগণের বিপক্ষে দাঁড়াবে, আর যদি যায় দে উইল বি হিরো। তো আমরা বাংলাদেশে বসে যেটা দেখছি এই মুহূর্তে, যে যেহেতু পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ এখানে নেমে গেছে এবং সমস্ত সিমটম পড়ে গেছে সরকার পতনের। আজকে দেখলাম শিল্পীরা সমর্থন জানিয়েছে। ইয়েস, সাংস্কৃতিক অঙ্গনের তারাও নেমে গেছে এবং এইটাই হলো একটা সফল গণ অভ্যুত্থানের আপনার লক্ষণ। এবং আমি মনে করি যে আওয়ামী লীগের ডেজ আর নাম্বারড, এবং কোনোভাবে এখান থেকে সরে যেতে পারবে না কোনোভাবে। এই কোনো জায়গায় কিন্তু কারফিউ ভাঙা হয়েছে, এই যে মিছিল মিটিং হচ্ছে এগুলো কিন্তু কারফিউ ভাঙা হয়েছে। সো দ্যাট ইজ দ্য লাস্ট স্টেপ। সমস্ত ফেসিস্ট এইভাবেই টিকে থাকার চেষ্টা করে। আপনার মনে আছে, আবার ওই ফিলিপিন্সের উদাহরণটা দিই, ফার্দিনান্দ মার্কোস। আমি সেই দিন আর্মিতে ইউনিভার্সিটির সূর্যসেন হল থেকে আমি ইন্টারভিউ দিতে ঢাকা ক্যান্টনমেন্টে যাচ্ছি, সেই দিন সকালের খবর, 1986 সালের মার্চ মাসে কোন একটা ঘটনা। ট্যাঙ্ক রোল ডাউন, ট্যাঙ্ক নেমে গেছে, মানুষ যখন নেমে গেছে, ট্যাঙ্ক রাস্তার বাইরে নেমে গেছে এবং ফার্দিনান্দ মার্কোসের পতন হয়ে যায়। তো এইখানে সেই ধরনের ঘটনা ঘটতে বাধ্য এবং আওয়ামী লীগকে এবার আর ইন্ডিয়া ঠেকাতে পারবে না। তার মাস্টার ইন্ডিয়ার যার নেওয়া নিয়ে গেছে, ইন্ডিয়ার বুদ্ধিতে যে এই গণহত্যাটা চালিয়েছে সেইটা ভবিষ্যতে বিচার হবে। আমি মনে করি যে শুধু ইন্ডিয়ার বুদ্ধিতে না সারওয়ার ভাই, রয়ের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল এই। হ্যাঁ, আমরা এখানে শুনেছি যে মালিবাগে এই যখন ফায়ারিং করছিল তখন কেউ হিন্দিতে কথা বলছিল। তো এইগুলো এই সত্য বের হবে। এবং আওয়ামী লীগ যে একটা মিথ্যাবাদী দল, আওয়ামী লীগ যে এখনো মিথ্যার ভিতর আছে, ঘুরে ফিরে মুখে যাই বলুক না কেন, ওরা ঘুরে ওই জায়গায় আসবে, ওই ব্লেম গেমে আসবে এবং সেইটি আওয়ামী লীগের পতনের কারণ হবে। আওয়ামী লীগের পায়ের নিচে একদম মাটি নাই। এবং রাশেদ যেটা বলছে, আই এগ্রি উইথ হিম, একেবারে তাদের পক্ষে আর কোনো লোক নাই। তাদের ইভেন যারা এই যে আপনার কাদের সাহেবের যেটা হচ্ছে যে প্রাক্তন ছাত্র নেতারা, সেইখানে আপনি দেখেন যে ওইটা কিন্তু এক ধরনের ভুয়া বলেছে। এইটা হলো অন্যায়ের প্রতি তাদের যে রিভোল্ট, সেইটার কিন্তু ওইটার বহিঃপ্রকাশ। অতএব টিকে থাকার এখন সুযোগ নাই। আমরা বাংলাদেশের নতুন সূর্য দেখবো। এই যে নতুন একটি নাটক, এই যে ব্লেম গেম, যেমনটি আপনি বললেন, এই যে জামাত শিবিরকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? এইটা ওই যে ডাইভার্সন অ্যাটাক, একটা আলোচনাটা অন্য জায়গায় নেওয়ার জন্য এই একটা ডার্টি খেলা খেলছে। এইভাবে একটি দল আর একটা দলকে
ব্যান করতে পারে কিনা সেইটা হয়তো টেস্টেড হতে পারে যদি কোর্টে যায়। এবং যে দোষে তারা তো বিএনপি এবং জামাতকে একসাথে দোষারোপ করে, তাহলে এখানে একটা আশঙ্কা রয়েছে যে বিএনপির ক্ষেত্রে তারা কিছু করে কিনা। আমার মনে হয় না সেই সাহস পাবে। আর যে সন্ত্রাস দমন আইনের একটা সেকশন ব্যবহার করে এটাকে ব্যান করা হয়েছে, একই দোষে আওয়ামী লীগ দুষ্ট এবং মাল্টিপল কাউন্টস, অর্থাৎ সবচেয়ে বেশি তারাই দুষ্ট। তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগকে ব্যান করারও কিন্তু একটা প্রভিশন থেকে যাবে, একটা উদাহরণ থেকে যাবে। সো এইটাই একটা ফেসিস্ট গভর্নমেন্টের সব ধরনের নেস্টি খেলা তারা খেলে ক্ষমতায় টিকে থাকার জন্য, কিন্তু আলটিমেটলি কেউ টিকে থাকতে পারে না, শেষ পর্যন্ত পতন হয় এবং আওয়ামী লীগেরও পতন হবে। সো আমি মনে করি দেয়ার ডেজ আর নাম্বার, কতদিন টিকে থাকতে পারে সেটি দেখার ব্যাপার। যেহেতু সমস্ত শ্রেণী পেশার মানুষ নেমে গেছে, এইটা একটা বিগিনিং অফ এন্ড। আমি একটু 2 মিনিট কথা বলে বিদায় নিতে পারি? জি জি প্লিজ। জি 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 অনেক ধন্যবাদ। এখানে শ্রদ্ধেয় সবাই আছেন, আমার জনাল ভাই আছেন, জ্যাকব ভাই আছেন, তারপরে সরোয়ার ভাই আছেন। এই অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য অবশ্যই আমরা দুঃখিত। এবং আমি প্রথমেই ধন্যবাদ জানাই টিটু ভাইকে যে আপনি প্রবাসে থেকেও আপনি অনেক বড় অবদান রাখতেছেন। এবং এই যে টিটু ভাই ইন্টারনেটটা শাটডাউন করে দিল, যদি এই ইন্টারনেটটা শাটডাউন না করতো তাহলে কিন্তু সরকার তো থাকতে পারতো না। কারণ প্রবাসে থেকে যারা আমরা কাজ করতেছি, কেউ বেশি করতেছি, কেউ কম করতেছি, আপনাদের কথা কত কিছু বেশি লোকে শোনে, আমাদের কম শোনে, কিন্তু এতেই সরকার কিন্তু প্রচুর ভয় পেয়ে গিয়েছে এবং ভয় পেয়ে গিয়ে তারা ইন্টারনেট শাটডাউন করে দিয়েছে। আমি অনেকেই অনেক কথা বলবেন শুরু থেকে কি হয়েছিল, আন্দোলন কিভাবে চলতেছে, আমি আর এদিকে যাব না, যেহেতু সময় অনেক কম, অনেক বক্তা আছেন। আপনি দেখেন পলক একবার বলে যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছি, একবার বলে যে আপনি বন্ধ হয়ে গিয়েছে। এবং আমার কাছে অবাক লাগে যে সে যখন আপনার ওই যে ইয়ে করলো, সে ফেসবুকের লোককে আমন্ত্রণ জানালো, টিকটকের লোককে আমন্ত্রণ জানালো, সেখানে সে বলতেছে যে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ এগুলা ট্যাগ দিলে কেন তুমি রিচ কমিয়ে দাও। সে তো অ্যালগোরিদম জানেই না। অ্যালগোরিদম হচ্ছে আপনার কিছু হচ্ছে ফলোয়ার আর কিছু হচ্ছে রিকমেন্ডেশন। তো ওই রিকমেন্ডেশনে যদি পাবলিকের আগ্রহ না থাকে, মনে করেন যে আপনার এই যে ইউটিউবে কি হয়, আপনার ফলোয়ারের কাছে তো যাই, তারপরে তারা রিকমেন্ডেশন করে আরো 10টা লোকের কাছে, ওই 10টা লোক যদি দেখে আরো 5টা লোকের কাছে রিকমেন্ড করে, যদি 10টা লোক না দেখে তাহলে ওইটা এখানেই শেষ। তো এগুলো ওরা কি বলতে চায় আমি জানি না। এবং এই পলক যে কিনা বলতেছে যে, দেখেন সে বলতেছে যে বেগম খালেদা জিয়া বন্দি থেকেও ফেসবুক চালায় কিভাবে। আইনমন্ত্রী কতবার বলছে বেগম খালেদা জিয়া বন্দি না, আইনমন্ত্রী বারে বারে বলে বেগম জিয়ার মুক্তি কিভাবে চাও, সে তো বন্দি না, সে তো মুক্ত, তাহলে মুক্ত লোককে মুক্ত করো কিভাবে। আবার ওই পলক বলে বেগম জিয়া বন্দি ফেসবুক চালায় কিভাবে। তো দেখেন, এবং এরা করে কি, আপনি দেখেন গত 11 মাসে 38 লক্ষ টাকা খরচ করেছে শুধু বুস্ট করার জন্য। আরে আমরা তো 38 লাখ টাকা বিদেশে বসে কামাইতে পারি না, 38 লাখ টাকা। এবং আপনি দেখেন এই ওবায়দুল কাদের আজকে কি বললো, ওবায়দুল কাদের আজকে বললো যে এই যে ছাত্রদেরকে মারছে যারা, তারা নাকি জঙ্গি, এই জঙ্গিরা মারছে। এবং তিনি বলছেন যে পুলিশকে কোনো গুলি চালানোর অর্ডার দেওয়া হয় নাই এবং শুট এট সাইট, এটা ভুয়া কথা, এটা কিন্তু কেউ বলে নাই। অথচ ওবায়দুল কাদের নিজে কিন্তু বিবিসি কে বলেছেন যে শুট এট সাইট। তারপরে শেখ হাসিনার যে ঘেটুপুত্র আরাফাত আজকে কি বললো, আরাফাত বললো যে আবু সাইদ মারা গেছে, যে মামলা হয়েছে এই তদন্ত কোনো তদন্তই না, এই মামলা কোনো মামলাই না, এটা আন্তর্জাতিক ভাবে তদন্ত করা হবে। আচ্ছা, এখন আপনি এই পুলিশ বলল যে আবু সাইদকে জামাত শিবির মারছে, যদিও ভিডিও ফুটেজে দেখা গেছে, এখন সেটা তদন্ত হবে আন্তর্জাতিক তদন্ত। তাহলে আপনি এখন ওই মামলা দিয়ে আপনি গণহারে গ্রেপ্তার করতেছেন, পুলিশ বাড়ি বাড়ি দিয়ে রেড দিতেছে, রিমান্ডে নিচ্ছেন, আপনি বলতেছেন আন্তর্জাতিক তদন্ত হবে। মানে এদের কোনো একটা কথার একটা মিল নাই। ব্যারিস্টার সরোয়ার একটু আগে বলেছেন যে এই যে ভুয়া বলেছে, এটা তো অবধারিত। এবং শুধু তাই না, ব্যারিস্টার সরি যে আব্দুর রাজ্জাকের ছেলে, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, সেখানে আব্দুর রাজ্জাককেও ভুয়া বলে স্লোগান দিয়েছে। এবং ক্ষমতার বাইরে, মানে ক্ষমতায় এই 15-16 বছর ধরে আছে তো, কিন্তু জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতা থেকে পুরো এরা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আজকে যে ডক্টর শামীমা সুলতানা, তিনি, আমি মহিলাকে স্যালিউট জানাই যে তিনি যে কাজ করেছেন, তিনি শেখ হাসিনার ছবি নামিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে খুনি সেই ছবি দেওয়ালে থাকতে পারে না। এবং আপনারা অলরেডি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে এটা চুক্তি হয়েছিল, গত বছর ব্রাসেলসে গিয়েছিল শেখ হাসিনা, 400 মিলিয়ন ইউরো চুক্তি তারা ক্যান্সেল করেছে। এবং চারদিকে যে একটা আমেজ শুরু হয়েছে এবং একটা ফিলিং শুরু হয়েছে যে আসলে কিন্তু হাসিনার টিকে থাকার কোনো ম্যান্ডেট নাই। সুতরাং আজকে আমাদের আর কোনো ঝগড়া নাই। সরোয়ার ভাই, জ্যাকব ভাই, আপনারা অবশ্যই সিনিয়র বয়সে, আপনাদেরকে উপদেশ দেওয়ার মতো সাহস আমার নাই। শুধু বলি যে এই সময় গন্ডগোল করার সময় না। আমরা সবাই চাই হাসিনার পতন। কাজেই বাম ডান, আস্তিক নাস্তিক,
তারপরে গরিব ধনী, তারপরে শ্রমিক ছাত্র সবাই মিলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং প্রবাসে আমরা যেটা করতে পারি, জ্যাকব ভাই যেহেতু প্রবাসে আছেন, টিটু ভাই প্রবাসে আছেন, জোনাল ভাই প্রবাসে আছেন, আমরা রেমিটেন্স আর পাঠাবো না। অবশ্যই এটা নিয়ে আরো আলোচনা হবে পরবর্তীতে। আমরা রেমিটেন্স আর পাঠাবো না, এবং আমরা রেমিটেন্স না পাঠিয়ে আমরা শ্রীলঙ্কার মতো সরকারের পতন ঘটাবো। এবং প্রয়োজনে আমরা আমাদের দেশে যে সাদা চামড়ার যে বায়াররা আছে এদেরকে বলবো যে তোমরা বাংলাদেশি পোশাক কিনবে না, কারণ এই পোশাকে রক্তের দাগ আছে, এগুলো বলে তারা কিন্তু কিনবে না, তারা কিন্তু এগুলাকে খুব ভ্যালু দেয়। এবং সবাই মিলে একটা বৃহত্তর ঐক্য গড়ে এই সরকারের পতন আমরা ঘটাবো এবং আমরা প্রবাসীর ঐক্যবদ্ধ থাকবো। টিটু ভাই, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার একটু আনমিউট করতে হবে প্লিজ। আপনাকে মিশন ভাই সময় দেওয়ার জন্য। আচ্ছা টিটু ভাই, আই এম সরি, জয়নাল ভাই, আমি এই অনুষ্ঠানে কন্টিনিউ করব না, বিকজ ওই ভদ্রলোক যে আছে ওর সাথে আমি কথা বলবো না। আনইনফর্মড এবং ভুল তথ্য নিয়ে এসে কথা বলে, হ্যাঁ, ভুল তথ্য নিয়ে কথা বলে। তার যদি কোনো ক্লারিফিকেশন থাকে সে আমাকে ডাইরেক্ট ফোন দিয়ে বলতে পারতো হোয়াট সার্ভিস আই হ্যাভ গিভেন অর নট। আমি ওই যে ছোট যে হুজুরটা 10 দিন আমি করেছিলাম, হাইলি লয়ারের পাশে আমি ছিলাম, আর আপনি বলেন নাই যে হি উইল বি হেয়ার, বিকজ আমি এরকম লো স্ট্যান্ডার্ড সাব স্ট্যান্ডার্ড লোকের সাথে আমি সরি টু সে আমি একই ফ্লোরে কথা বলবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, থ্যাংক ইউ সারোয়ার ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। অলরাইট, সো জ্যাকব ভাই, আপনি কি বলতে চাচ্ছিলেন? টিটু ভাই, আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে যদি আমি একটু স্ক্রিন থেকে চলে যাই, আমি কন্টিনিউ করবো, শুনবো আমি, কিন্তু একটু চলে যেতে চাই। ঠিক আছে, ধন্যবাদ। আবারও সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। থ্যাংক ইউ। জি জি জি, জ্যাকব ভাই কি বলতে চাচ্ছিলেন বলেন। জ্যাকব ভাই বলেন। সারোয়ার নামের ভদ্রলোক, না আমি ওইটা নিয়ে আপনি কোনো কথা বলবেন না। আপনি কথা বলতে চান না, কিন্তু যে বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করেছে আপনি খুব ভালো করে জানেন যে সারোয়ার হইছে নির্বাচনের আগের গভর্নমেন্টের একজন কুশীলব। না সেটা ঠিক আছে। না আপনি ঠিক আছে, তাহলে আপনি চুপ থাকেন, আমি কথাটাকে শেষ করি। এবার আন্দোলনের নামে গত 16 বছরে আন্দোলন ব্যর্থ হয়েছে সারোয়ারের মতো লোকজনের জন্য, এই মির্জা ফখরুলের মতো লোকজনের জন্য, কতিপয় লোকজন যারা গভর্নমেন্টের সাথে একত্রে কাজ করেছে, তারা মাঝে মাঝে টকশোতে এনে তারা কন্টিনিউয়াসলি কথা বলতে থাকে মিনিটের পর মিনিট, তাদেরকে ইন্টারসেপ্ট করেন না। জ্যাকব সাহেব, আমি আপনাকে খুব পরিষ্কার করে বলি, আপনি যখন আমি এখানে আমন্ত্রণ যখন জানিয়েছি আমার গেস্টকে, আপনি কোনো কিছু বলতে পারবেন না। আপনি যদি বলতে হয় আপনার যেটা আপনার নামে যে শো আছে বলবেন। আমার কোনো অতিথি আমার সাথে এখানে আছে, তাকে কোনো প্রশ্ন আপনি করতে পারবেন না, কোনো বাজে কথা বলতে পারবেন, প্রশ্ন করতে পারবেন, বাজে মন্তব্য করতে পারবেন। আমি বাজে কথা বলবো না। উনি কি বলেছেন ওটার জন্য আপনি আপনার শোতে বলবেন, কিন্তু আপনি এখানে বললে এটা আমি অসম্মানিত বোধ করি। আপনি অসম্মানিত যদি আমি তো তাকে দাওয়াত করেছি এখানে, আপনি তো অসম্মানিত, আপনি খুব অসম্মানিত দাওয়াত করেছি এখানে, বিতর্ক আমি করতে চাই না। এই জন্য আপনি আপনার বক্তব্যটুকু বলুন। আমার বক্তব্যের মধ্যে বক্তব্য হলো এইটা, আপনারা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আপনারা মহৎ উদ্দেশ্যে লোকজনকে আনেন, কিন্তু এমন কিছু লোকজনদেরকে এনে প্রমোট করার সুযোগ দেন যারা গভর্নমেন্টের সাথে একত্রে কাজ করে। না গভর্নমেন্টের সাথে একত্র কাজ করে কি না করে এটার তো প্রমাণ আপনার কাছে নাই, যেহেতু নাই প্রমাণ করার দায়িত্ব আপনার। নির্বাচনের আগে সারোয়ার কি নির্বাচনের জন্য যায় নাই, নমিনেশনের জন্য যায় না, প্রমাণ তো আপনার কাছেও আছে। এটা মানুষের কাছে ছেড়ে দিন। এখন কেউ বলবে রাশেদ সাহেব দালাল, এখন আপনি রাশেদ সাহেবকে দালাল বললে তো আমরা মানব না। এই সারোয়ারকে যে 2.5 লক্ষ 3 লক্ষ টাকা পে করা হয়েছে এবং আমি পে করছি ছোট হুজুর বড় হুজুরের জন্য, এবং সারোয়ার যে কাজটা করে না এটা তো আপনিও জানেন। ভাই আমি আপনাকে বারবার বলতেছি আপনি এই কথাগুলো এখানে বলবেন না।
আপনাকে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশে এখন কি প্রশ্ন করা হয়েছে, আপনি বাংলাদেশে এখন কি পরিস্থিতিটা বলেন। আমার পরিস্থিতি, আমাকে যখন এই লোক বলছে ফকিন্নির পুত, কই আপনারা তো দেখি না। আপনি তো তাকে অনেক কথা বলছেন ম্যান, আপনি কেন তাকে প্রশ্ন করতে? আমি তাকে ফকিন্নির পুত বলি না টিটু ভাই, আমি তাকে বাবা আপনি ফকিন্নির পুত বলেননি, কিন্তু তাকে যত কথা বলেছেন এই কথাটা বলার অধিকারও আপনার নাই। না, আমি একটা কথা বলি, টোটাল সাবজেক্ট হইতেছে এই ধরনের লোকজন। বাংলাদেশের পরিস্থিতির কথা বলেন। আমি পরিস্থিতির কথা, আপনার প্রথম কথা হইতেছে ইন ওয়ান সেন্স এ ধরনের কনভারসেশনে আমাকে পার্টিসিপেট করানো আপনার ঠিক হয় না। আই এম সরি অ্যাবাউট দ্যাট, আমি জানলে এটা করতাম না। আই এম সরি, দিস মাই মিস্টেক। আপনি জানেন আপনি আমার সরওয়ার সম্পর্কে আমার মানসিকতা কি? আমি ডিড আই আস্ক ইউ অ্যাবাউট সরওয়ার? ডিড আই আস্ক ইউ অ্যাবাউট সরওয়ার? আপনি why are you raising your আপনাকে বলছি বাংলাদেশ সম্পর্কের কথা বলতে। আপনি বাংলাদেশ সম্পর্কে আপনাকে আমি যে জিজ্ঞাসা করলাম, আপনি বা আপনি বাংলাদেশের শেখ হাসিনা সম্পর্কে বলেন। সরওয়ার, ফরগেট অ্যাবাউট সরওয়ার। সে দালালি করলে তার বিচার জনগণ করবে। হু হেল ইউ আর? হইছে আপনার কথা? হ্যাঁ, তাকে কেউ ডাকবে না। আপনার কথা শেষ হয়েছে? জি, শেষ হয়েছে। আপনি বাংলাদেশ সম্পর্কে বলেন, শেখ হাসিনা সম্পর্কে বলেন। বাংলাদেশের উপরের জন্য কিছু বলবো না কোনটার উপরে বলবো? প্লিজ না, বলুন। যেটা নিয়ে বলি। প্লিজ বলুন। আপনি চিল্লাইতেছেন কেন? আমি চিল্লাচ্ছি, আপনি আমাকে ওভাররিড করছেন। আপনি আমার কথা শুনছেন না। আপনাকে থামতে বলছি, আপনি থামছেন না। আপনি আমার অতিথিকে এই যে এতক্ষণ কথা বলাচ্ছেন আমাকে। আপনি কথা নিজে থেকে বলতেছেন। আপনি হাসিনার সম্পর্কে বলেন। এক কাজ করেন, জয়নাল সাহেব এবং প্রধান ওরা কথা বলুক, ঠিক আছে? এর কোনো কথা হলো? আপনি বলবেন না? তাহলে এটা কথা হলো, কারণ আপনার কিছু বলার নাই। আমার বলার আছে যে আপনি নিজে, আমি এটা বিশ্বাস করি আপনি দেশের মুক্তি চান, দেশের গণতন্ত্রের মুক্তি চান, আমি এটা বিশ্বাস করি। কিন্তু কিভাবে চান, কখন কিভাবে চান, এক্ষেত্রে আপনার সাথে অনেক ক্ষেত্রে আমি দ্বিমত পোষণ করি। দিস ইজ ওয়ান অফ দ্য ইস্যু। সেটা হতে পারে, সেটা আমরা সবার সাথে সবাই করতে পারি, ঠিক আছে? দিস ইজ ওয়ান অফ দ্য ইস্যু। আমি যদি জানি যে আমি জয়নাল ভাইকে পছন্দ করি না, আমি যদি জানি আমি প্রধানকে পছন্দ করি না, আমি আমার অনেকগুলো সময় নষ্ট করে দিলেন। আমি এই সময়টুকুতে অনেক কথা বলতে পারতাম। আপনি বলুন, শেখ হাসিনার শাসন নিয়ে বলুন। জয়নাল ভাই এবং প্রধান সাহেব, নাইস মিটিং ইউ গাইস ওভার দ্য ফোন। Like, do you know what? I just lost my appetite. It's okay. জি, জয়নাল ভাই বলেন প্লিজ। আপনাকে অশেষ ধন্যবাদ টিটু ভাই, এবং আমাদের দর্শক শ্রোতা যারা শুনছেন এবং আমার আলোচক যারা আছেন। আজকে শেখ হাসিনা, যে আমি গোপালী বলি, এই গোপালী যে আমাদের বাংলাদেশে গত 16-17 বছরে আমাদের দেশটাকে যে একদম দালালি, শুধু দেশের ভিতর না দেশের বাইরে পর্যন্ত এই যে দালালি করতে করতে আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, যেটা আমরা বা আমাদের আগের প্রজন্ম বা আমাদের পরের প্রজন্ম, আমরা বিভিন্ন কারণে, আমাদের পিছুটানের কারণে, আমাদের অযোগ্যতার কারণে আমরা যে ফেইলিউর হয়েছি, এবং যেই প্রজন্মকে আমরা .com প্রজন্ম, অথর্ব প্রজন্ম, ফ্রিজের মুরগির প্রজন্ম বলতাম, আজকে আমাদের পথ প্রদর্শক হয়েছে তারা। গত 2 সপ্তাহ বা 2 সপ্তাহ থেকে একটু বেশি, আপনি বলতে পারেন গত 11-12 তারিখে বিশেষ করে আমাদের দেশের যে মেরুদণ্ড বাঁকা করে ফেলছিল এই শেখ মুজিবের মাইয়া, এই যে শেখ গোপালী, পিছনে নরেন্দ্র মোদী আর আমাদের কিছু পাঁচাটা গোলাম। সে গোলাম হচ্ছে মিলিটারি, সে গোলাম হচ্ছে সিভিল সার্ভিস, সে গোলাম হচ্ছে পুলিশ, সে গোলাম হচ্ছে বাংলাদেশের আপনার এই যে অলিগার্ক, এই যে এই ব্যবসায়ী নামের এই মাফিয়া, এবং আওয়ামী গুন্ডা বাকশালীরা। এগুলা যদি আপনি নাম্বার গণেন, সর্বোচ্চ 8 থেকে 5 লাখ হবে, এবং তার মধ্যে আপনি যদি বলেন 50,000 হচ্ছে তাদের একদম টপ, মানে আপনার সুবিধাভোগী,
এবং দেশটাকে মেরুদণ্ডহীন করার জন্য তাদের যে প্ল্যান সেটা তারা অলমোস্ট বাস্তবায়ন করে ফেলছিল। আনটিল আওয়ার সন্স এন্ড ডটার্স, যারা এখন আমাদের ফ্রন্ট লাইনে আছে, আমাদের গার্ডস, আমাদের মেরুদণ্ড এবং আমাদের যে সবকিছু আমরা হারাই ফেলছি, আমাদেরকে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষয়িত্রী বলতেছে তোমাদের কাছে লজ্জিত, কিন্তু তোমাদের পিছনে আমরা আছি, তোমরা পিছপা হবো না। আমরা পুরা আজকে টিটু ভাই, আমি পথে আসার সময়, আমার পথে আসার সময় দুইটা জিনিস আমার মাথায় হেঁটে হেঁটে আমি চিন্তা করতেছিলাম। একটা হচ্ছে আমরা যারা রাজনীতি করি, মিলিটারিতে কাজ করি, পুলিশে কাজ করি, সিভিল সার্ভিসে কাজ করি, আমরা যারা লেখাপড়া করছি ঢাকা, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, দেশে বিদেশে বড় বড় ডিগ্রি নিয়ে, এই যে একটা চোরতন্ত্রকে, একটা ডাকাতকে এই যে মাননীয় বলি, যদি একজন আমার গ্রামের একজন মানুষ যিনি লেখাপড়া করার সুযোগ পায় না, আমি তার অশিক্ষিত বলতে রাজি নাই। উনি সুযোগ পায় নাই বলে উনি লেখাপড়া করতে পারে নাই। উনি যদি আমাকে প্রশ্ন করে আপনারা গত 3টা নির্বাচনে উনি যদি আমাকে বলে যে আমি ভোট দিতে পারি নাই, এবং সে নিজেরে মাননীয় বলে, আপনারা শিক্ষিত বলে যে দাবি করেন, আপনারা যে এত বড় বড় চাকরি করেন, ব্যবসা করেন, আপনি জেনারেল হইছেন, আপনি ক্যাবিনেট সেক্রেটারি হইছেন, আপনি পুলিশের আইজি হইছেন, আপনি বিজিএম এফবিসিসিআই প্রেসিডেন্ট হইছেন, চিফ জাস্টিস হইছেন, স্পিকার হইছেন, প্রধানমন্ত্রী হইছেন, আপনাদের লজ্জা লাগে না? আপনাদের এরকম চুরি করে মাননীয়টাও তো চুরি করেন। আমার নিজের মনে মনে প্রশ্ন আসতেছিল যে সমাজের সবচেয়ে অবহেলিত যে মানুষ, ডেফিনিশন কি টিটু ভাই? সমাজের সর্বনিম্ন স্তরে যে আছে, সে যদি আপনাকে প্রশ্ন করতে পারে, সে যদি জিজ্ঞেস করতে পারে আমার রাইটস আছে কিনা, আপনাকে প্রশ্ন করাটাই হচ্ছে গণতন্ত্র। তো আমি এইটা একটা আমার মনে ভাবতেছিলাম। আরেকটা জিনিস আমার মনে আসতেছিল, সেটা হলো হাসিনা গতকাল একটা কথা বলছে, এই গোপালী একটা কথা বলছে, আমার অপরাধ কি আপনারা আমাকে একটু বলেন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াট আটারেন্স দিস উইমেন ইজ টকিং, যে তার অপরাধটা জানি কি। তা আমি চিন্তা করতেছিলাম, এরকম একজন ভয়ঙ্কর ডিক্টেটর, মানে ডাইনেস্টি অফ ডিক্টেটরস, এই যে পুরা দেশটাকে, 18 কোটি মানুষকে এরকম ইডিয়েট মনে করে, স্টুপিড মনে করে, মানে গরু ছাগল মনে করে, প্রজা মনে করে, যে তার অপরাধটা কি। তো আমি ভাবতেছি তার অপরাধ কি এটা আমি বলার মনে হয় দরকারও নাই, কারণ এগুলো যদি বলতে যাই, আপনি আমাকে 10 দিন সময় দিলে আমি শেষ করতে পারবো না। শুধু আমি তার জিজ্ঞেস করতে চাই যে আমরা একসময় মতিউর রহমান রেন্টুর বইটাকে আমরা মনে করতাম এটা একটা থার্ড ক্লাস লেখা, কি লিখছে, হাসিনা কি শেখ মুজিবের মাই এরকম করে নাকি। তারা আমি জিজ্ঞেস করি, হাসিনা, গোপালী, তুমি ডক্টর ওয়াদের সাথে ঘুমাও নাই কেন? ছোট অপরাধ, সবচেয়ে ছোট অপরাধটা। মহাখালীতে যখন ওনার বাসা ছিল আণবিক শক্তি কমিশনের, তখন তুমি সুদা সদনে ঘুমাইতা। তুমি যখন সুদা সদনে আসছে, তুমি ওখানে, উনি জানে 1 বছর দেশের প্রধানমন্ত্রীর হাজবেন্ড বা বিরোধী দলীয় নেত্রীর হাজবেন্ড বিচারপতি শাহাবুদ্দিনের সাথে এই বঙ্গভবনে থাকছে, শুধু মানে ইয়ের জন্য না, একসাথে ঘুমাচ্ছে না সেটার জন্য না, ভয়। কে লিখছে এটা আমরা জানি না, মতিউর রহমান রেন্টু লিখছে। আমি জাস্ট একটা কথা বললাম, অর্থাৎ আমার ছেলে মেয়েদের কথা বলার আগে আমি পথে পথে আসতেছিলাম যে একজন ডিক্টেটর, একজন ভয়ঙ্কর জানোয়ার, যে আসেন আপনি আমার এখানে গত 17 বছর কত মানুষ গুম করছে, কত মানুষ এই যে রাশেদ প্রধানদের মতো রাজনৈতিক নেতা কর্মীদেরকে মানুষ মনে করে না, সাধারণ মানুষের কথা বাদ দেন, মানে বিএনপির টপ র্যাঙ্কিং নেতাদেরকে রাস্তাঘাটে মানে কুকুর বিড়ালের মতো ধরে নিয়ে যায়, ওয়ার্ড লেভেলের নেতা থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত মানুষকে মানুষ মনে করে না। এই যে কয়দিন আগে নুনু টুনু দেখাইলো আপনাদের বাতের হোটেলের, সে, আমি সরি ফর মাই ওয়ার্ড, তারপরে যে এই যে বিপ্লব সরকার, যে 2003 থেকে 2009 পর্যন্ত আমেরিকার নাগরিকত্ব নিয়ে চলে আসছে, তারপর তাকে বাংলাদেশে নিয়ে এই দুইজন নাকি এখন পুলিশ চায়।
তাদেরকে একটু এদিক ওদিক সরাই দিছে শুনতেছি, এগুলা মানে নাটকের কিছু কিছু পর্ব আর কি। এই যে বিপ্লব কুমার সরকার আর এই যে আপনার হারুন, এরা মানে প্রোডাক্টটা কি? আপনার একজন পুলিশ কত রকমের ভয়ঙ্কর হলে, একজন পুলিশ কত শত হাজার লক্ষ কোটি টাকা মানে মালিক হলে, অথবা কি পরিমাণ ক্ষমতা থাকলে, এই হারুন এবং পলক যখন সবচেয়ে জুনিয়র অফিসার ছিল, যখন বিএনপি 2014 সালের 8 সালের নির্বাচনের পরে জয়নাল আবেদিন ফারুককে যে আপনার রক্তাক্ত করলো, বিরোধী দলের চিফ হুইপকে প্রকাশ্যে বিং মোস্ট জুনিয়র অফিসার, তারা দুজনই তখন এসপি বা রিজিয়নাল এসপি লেভেলে ছিল, আপনার একজন সংসদ সদস্যকে পিটিয়ে মারার জন্য গোপালী যাকে পুরস্কৃত করে, এবং উঠতে 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 আপনি বেনজির, মামুন, তারপরে মোটা আজিজ বা শফিউদ্দিন বা বর্তমান ওয়াকার, তারপরে ক্যাবিনেট সেক্রেটারি, এই যে আরেকটা কথা আমি না বলতে পারি না, এই যে ফরেন সেক্রেটারি মাসুদ বিন মামুন, আমি আশ্চর্য হই টিটু ভাই, আমাদের জাতিটা কত অধপতিত হয়েছে। ফরেন সেক্রেটারি হচ্ছে, আপনি জানেন, সিভিল সার্ভিসের সবচেয়ে মানে একদম টপ যারা থাকে তারা ফরেন সার্ভিসে যায়। মাসুদ বিন মামুন 1985 ব্যাচের, অর্থাৎ টিকমার্কের বিসিএস না, সে তো কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে তো লেখাপড়া জানে আর কি, যদিও তার ব্রেন ড্রেন হয়ে গেছে, যদিও এটা নর্দমার কিট হয়েছে। সে আজ থেকে 5 দিন আগে 2025 আপনার জুলাই সারা দুনিয়ার অ্যাম্বাসেডরদেরকে, ফরেন অফিসগুলোকে বাংলাদেশ সম্পর্কে ব্রিফ করছে। নিশ্চয় আপনি দেখছেন, 3 পাতার একটা ইমেইল করছে। মানে আপনি যদি তার ভাষাটা দেখেন তাহলে আপনি ভাষাটা বুঝবেন, এটা আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের যা লিখবে, বিইং এ পলিটিক্যাল গাই, মাসুদ বিন মামুন তাই লিখছে। এখন আমার শুদ্ধ ভাষা আছে না টিটু ভাই, আপনারা অনেক সময় আমাদেরকে বলেন যে আমরা কি কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করি বা আমরা ভদ্র ব্যবহার করি না, এদের কি ভদ্র ব্যবহার করা যায়? সে বলছে কি জানেন, ওখানে বলছে the total movement is being hijacked by BNP and Jamaat. They have entered into the arena of the students agitation and they are killing people. এই যে এই মাসুদ বিন মামুন না, কুত্তার বাচ্চা, সুয়ারের বাচ্চা। অনেক ধন্যবাদ। কেন আমরা আমাদেরকে শো শেষ করতে হবে, আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আমি রাশেদ প্রধান আপনার বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করতে চাই। আমি যে প্রশ্নটি করেছিলাম, এবং আমি দুঃখিত রাশেদ আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য এবং জয়নাল আবেদিন আপনাকে। সো আমি যে প্রশ্নটি করেছিলাম সেই প্রশ্নের জবাব আমি হয়তো কাছে চেয়েছিলাম, সেটি হচ্ছে যে এই যে দায় চাপিয়ে দেওয়া, অডিও বন্ধ করুন, দায় চাপিয়ে দেওয়া, এটা হচ্ছে আওয়ামী লীগের পুরনো ট্যাকটিস। 13-তে 14-তে ট্যাকটিস, এই ট্যাকটিস 24-তে চলে না। এটা কিন্তু বুঝতে রকেট সায়েন্স লাগে না। সেটা কি? আগে গাড়ি ঘোড়া জ্বালিয়ে দিয়ে, বাড়ি ঘর জ্বালিয়ে দিয়ে বিএনপি এর উপরে দায় চাপানোর যে ট্যাকটিস, এই ট্যাকটিস যে 24-এ চলবে না, এটা সম্পর্কে আমি একজন তরুণ নেতা হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই যে এই জামাত শিবির নিষিদ্ধ, এ বিষয়ে আপনার মন্তব্য, প্রতিক্রিয়াটা জানতে চাই। ধন্যবাদ টিটু ভাই। আসলে আজকে এত অতিথির মাঝে দ্বিতীয়বার কথা বলার সুযোগ পেয়ে আমি আসলে ধন্য মনে করছি নিজেকে, কারণ অতিথির সংখ্যা বেশি। একবার শুরুতে ফ্লোর পেলাম এবং আমি লম্বা সময় বলেছি, দ্বিতীয়বার পাওয়াটাই বিশাল ব্যাপার। তারপরেও যেহেতু পেয়ে গেলাম, ভাগ্যবান আমি আপনাকে জামাত সম্পর্কে নিষেধাজ্ঞার মন্তব্যটা করব, চাপিয়ে দেওয়াটাও করব। তার আগে আমার প্রিয় ভাই উনি শেখ হাসিনাকে যে বিশ্লেষণ করলেন, এটার সাথে আমি একটা পয়েন্ট সংযুক্ত করতে চাই। উনি অত্যন্ত সুন্দরভাবে জিনিসটাকে বিশ্লেষণ করেছে, চরিত্রগত ব্যাপারটা আমাদের শেখ হাসিনা ওয়াজেদের। আমি আজকে মিডিয়াতে দেখলাম যে উনি কান্না স্বরে জানতে চাইলো যে এতগুলো ছোট ছোট শিশু
ঘরের ভিতরে কিভাবে মারা গেল। বাহ, উনি আসলে জানেন না যে বাংলাদেশের এতগুলো ছোট ছোট শিশু ঘরের ভিতরে থাকা অবস্থায় কিভাবে মারা গেল। তো এটা অত্যন্ত বেদনাদায়ক যে উনি অবৈধ হোক ফ্যাসিস্ট হোক একটা দেশের প্রধানমন্ত্রী, তো যেভাবেই হোক ক্ষমতায় যেহেতু উনি প্রধানমন্ত্রী, উনি জানেন না যে এতগুলো শিশু এই আন্দোলনে ঘরের ভিতর থেকে কিভাবে মারা গেল। আমি তো দেখাচ্ছি রাশেদ, আমি ছবি দেখাচ্ছি। জি জি, এবং এই কারণে তার যদিও চোখ দিয়ে পানি বের হচ্ছে না, কিন্তু কণ্ঠে কান্নার একটা ব্যাপার স্যাপার আসছে, যেটা উনি আগের বক্তব্যে বলেছিল যে হেলিকপ্টার থেকে গুলি করা হয় নাই, হেলিকপ্টার গিয়েছিল হচ্ছে আগুন নিভানোর জন্য, পানি নেওয়ার জন্য। আমি অত্যন্ত বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বলতে আমার লজ্জা লাগে, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, দিল্লির পা চাটা সরকার প্রধান, ভারতের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে বলতে চাই যে আপনি জেনেও যে না জানার ভান করেন, ওই হেলিকপ্টারে করে যে গুলি করা হয়েছিল না জানলে জেনে নিন, এবং এই হেলিকপ্টার থেকে এবং বহু উঁচু 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 বিল্ডিং থেকে যে গুলি করা হয়েছিল সেই গুলিগুলো, এবং রাজপথ থেকে যে গুলি করা হয়েছে এলোপাতারি ভাবে, সেই গুলিগুলোতে আমার পরবর্তী প্রজন্মের অসংখ্য শিশু নিহত হয়েছে। এটা যদি আপনি না জানেন তাহলে আপনার জেনে রাখা উচিত। এবং এটাও আমি আপনাকে জানিয়ে দিতে চাই শেখ হাসিনা ওয়াজেদ, যে এই শিশুগুলোর হত্যার বিচারের জন্য আপনাকে এই বাংলার মাটির কাঠগড়াতেই দাঁড়াতে হবে ইনশাল্লাহ, আমি সেটা বিশ্বাস করি। যাই হোক টিটু ভাই, আপনি যেই প্রসঙ্গটা এনেছেন এবং প্রশ্ন করেছেন, চাপিয়ে দেওয়ার যে ব্যাপারটা, এই চাপিয়ে দেওয়ার ব্যাপার তো আজকের না, আওয়ামী লীগের চরিত্রের মধ্যে এটা আছে, যেটা আপনি নিজেই খুব সুন্দর করে বললেন। যে আপনার এটাও মনে থাকার কথা যে গান পাউডার দিয়ে যে পুরা বাস পুড়িয়ে মারলো আওয়ামী লীগ, যেইটা পরবর্তীতে আমরা স্বীকারোক্তিও পেয়েছিলাম ওবায়দুল কাদেরের মুখে, তাকে যখন গ্রেফতার করা হয়েছিল সেই ভিডিও ফুটেজও আমরা দেখেছি, চা বিস্কুট খেতে খেতে উনি স্বীকার করেছিলেন। তো আওয়ামী লীগের কাজ হচ্ছে এই অগ্নি সন্ত্রাসের জনক হচ্ছে আওয়ামী লীগ। তারা বিভিন্ন পর্যায়ে এই ধরনের কার্যক্রম চালায়, মানুষের উপর অত্যাচার চালায়, জুলুম করে, হত্যা করে, গুম করে, খুন করে, এবং পরবর্তীতে তাদের মাথার মধ্যে 2-3টা ওয়ার্ড সেট করা আছে, বিএনপি, জামাত, শিবির। তসবিতে আমরা যেরকম দোয়া পড়ার চেষ্টা করি, আল্লাহকে ডাকি, ওনারা মনে হয় রাতে ঘুমের মধ্যে একটা ফোবিয়া আছে তাদের, সেটা হচ্ছে এই জামাত, শিবির, বিএনপি। যেটাই ঘটুক দুনিয়াতে জামাত, শিবির, বিএনপি। মানে ফেসবুকের জাকারবার্গ শিবিরের সদস্য হয়ে গেছে। মানে মন্ত্রীদের কথায় আমার মনে হয় যে ফেসবুকের মালিকও বোধহয়, টিকটকের মালিকও বোধহয়, সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ইউটিউবের মালিকও বোধহয় শিবিরের সদস্য অথবা জামাতের সদস্য। তাদের কথাবার্তাগুলো আসে এইভাবে, এই চাপিয়ে দেওয়ার যে ব্যাপারটা। এবং ইহা একদম সত্য, আমরা মাত্র যেটা দেখলাম 2 দিন আগে 14 দলের একটা মিটিং, 14 দলের মিটিং শেষ করার পরে তারা প্রেসে জানালো জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে। 14 দলের মিটিং এ সিদ্ধান্ত নিয়ে সেটা শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ অথবা সরকারকে দায়িত্ব দিয়েছে। আমি জাকপা করি, আমিও একটি জোটে আছি, 12 দলীয় জোট। আজকে যদি আমরা 12 দলীয় জোট মিটিং করে সিদ্ধান্ত নেই যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলাম, সেটা কি নিষিদ্ধ হবে? এটা কি কোনো বৈধ প্রক্রিয়া? এটা কি কোনো সাংবিধানিক নিয়ম? এটা কিভাবে গণতান্ত্রিক একটা দেশের একটা আইন কানুন হতে পারে? একটা দল বা একটা জোট নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে আরেকটা দলকে তারা নিষিদ্ধ করে দিবে, এটা কোনোভাবেই গণতান্ত্রিক সাংবিধানিক হতে পারে না। এটা সম্পূর্ণরূপে অসাংবিধানিক এবং অরাজনৈতিক অগণতান্ত্রিক একটি স্টেটমেন্ট আসছে 14 দলের বৈঠকের পর আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে। 1। 2 নাম্বার হচ্ছে, আজকে আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন, ব্যারিস্টার সাহেব চলে গেছে, উনি থাকলে আরো ভালো বলতে পারত, 18/1 ধারা সন্ত্রাস বিরোধী আইনে জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করল সরকার প্রজ্ঞাপনের মাধ্যমে। সন্ত্রাস বিরোধী আইনে যদি বাংলাদেশে কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করতে হয় তাহলে সর্বপ্রথম যে দলটার নাম আসবে তার নাম হচ্ছে আওয়ামী লীগ। এতে কোনো সন্দেহ নাই, কারণ তারা প্রকাশ্য দিবালোকে সন্ত্রাস করে।
একদম। এই আপনি যদি ছাত্র আন্দোলনের কথা বলেন, এখন যেটা চলছে বৈষম্য বিরোধী আন্দোলন, এর আগে আমরা যখন কোটা আন্দোলন দেখেছিলাম 2018-তে, আমরা যখন এই সড়কে নিরাপদ সড়ক আন্দোলন দেখেছিলাম, আমি অরাজনৈতিক আন্দোলনগুলোর কথাই বলছি, সেগুলোর যদি আপনি বিশ্লেষণ করেন, এমনকি ভ্যাট বিরোধী যখন ছাত্ররা নেমেছিল, এগুলো সব অরাজনৈতিক আন্দোলন। তখনও আমরা হেলমেট পরা ছাত্রলীগকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, দা কুড়াল নিয়ে, বন্দুক নিয়ে তারা প্রকাশ্য দিবালোকে সন্ত্রাস করে। অতএব সন্ত্রাস বিরোধী আইন যদি কারো উপর জারি করা হয় 18/1, তাহলে তাতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ সবার আগে নিষিদ্ধ হতে হবে। তার আগে আপনি জামাত শিবিরকে নিষিদ্ধ করতে পারেন না। এবং একই সাথে যেটা যোগ করতে চাই, ফ্যাসিস্টদের মাথার যে বুদ্ধি, আমাদের মাথায় সেই বুদ্ধি নেই। আমরা তো রাজপথে স্লোগান দেই, চিৎকার করি, মানে গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করি, আমাদের সাথে অত্যন্ত গাধাগরুর মতো ব্যবহার করা হয়। আপনারা নিশ্চয়ই বাইরে বসে ভিপি নূরের সেই আর্তনাদ দেখেছেন। আমার জোটের নেতা, আমার 12 দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা সবসময় সিনা টান টান করে হাতে, রিমান্ডে নেওয়ার সময় দেখলাম তিনি খোড়ায় খোড়ায় হাঁটছে পুলিশের কাঁধে হাত রেখে। এইগুলা কোনো ভালো আলামত না। আমাদের সাথে যে আচরণটা করা হচ্ছে, এই কারণে আমি বললাম যে রাজনীতিদের বাদই দেন, আমরা গরু গাধা এই দেশে, আমাদের কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই। কিন্তু সাধারণ মানুষ যারা আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না, জামাতও করে না, জাকপাও করে না, তাদের আন্দোলনে এই আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের যে ব্যবহার, তাতে এই সন্ত্রাস বিরোধী আইন যদি তাদের ক্ষেত্রে প্রযোজ্য না হয়, তাহলে জামাত শিবিরের ক্ষেত্রে কিভাবে হয় আমি জানি না। তবে এই ফ্যাসিস্টদের মাথার বুদ্ধি কথা বলছিলাম, এই যে 18/1 ধারা সন্ত্রাস বিরোধী আইন, আমার ধারণা আমার মতো গাধাগুরু রাজনীতিবিদরা এটা জানতোই না। আমরা এখন জানি যে ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি কিভাবে নিষিদ্ধ করতে হবে, আমরা জানতামই না টিটু ভাই। আজকে আমি জানি যে ক্ষমতার পালাবদল হলে আওয়ামী লীগকে একদিনের মধ্যে, এক বেলার মধ্যে কিভাবে নিষিদ্ধ করে দিতে হবে তার রাজনীতি, এইটা এখন ঘরে ঘরে সব মানুষ জানে। এবং এই ছাত্র আন্দোলন থেকে যে জেনারেশনটা বের হয়ে আসছে টিটু ভাই, বিশ্বাস করেন এগুলা রত্ন, এরা মরতে ভয় পায় না। আমি আমার নিজের চোখে দেখেছি, এরা মরতে ভয় পায় না। একটা মানুষ যখন মৃত্যু ভয়কে হারিয়ে ফেলে, তার আর হারানোর কিছু নাই টিটু ভাই। অতএব এই আন্দোলন একটু আগে হোক আর একটু পরে হোক, সফলতার মুখ দেখবেই দেখবে, এটা আমি বিশ্বাস করি। সেটা কালকে হবে নাকি 2 মাস পর হবে আমি জানি না, কিন্তু আমি এইটা জানি যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এইবার একটা ভীষণ রকমের বিপর্যয়ে পড়ে গেছে এবং এখান থেকে উত্তরণের তার উপায় নাই। আমি সর্বশেষ খালি একটা লাইন বলে শেষ করব। আমার মরহুম পিতা শফিউল আলম প্রধান একদিন বলেছিলেন জীবিত থাকাকালীন, বাঘে ধরলেও ছাড়ে, বাংলার ছাত্ররা ধরলে ছাড়ে না। এইবার ছাত্ররা ধরেছে, এবার শেখ হাসিনা ইনশাল্লাহ লেজ গুটিয়ে ওই ভারতেই পালাবে, আমি এটাই বিশ্বাস করি টিটু ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। জি প্লিজ প্লিজ। আচ্ছা, আমাদের রাশেদ প্রধান, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে বলেন, আপনার পিতার আমরা একজন ভক্ত ছিলাম, অনেক অনেক একজন সাহসী মানুষ ছিলেন। তো যাই হোক, আমি একটা কথা বলার জন্য আবার পেলাম, সেটা হলো 2টা কথা বলার জন্য। একটা হচ্ছে আমাদের ছাত্ররা যে মানে রক্ত দিতে শিখেছে, রক্ত দিচ্ছে। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই যে 25শে মার্চের কালো রাতে যে মানুষ ঘরে ঘরে দুর্গ করার কথা বলছিল শেখ মুজিব, সেই মানুষ সবার আগে দুর্গ ভেঙে পাকিস্তানের কাছে সারেন্ডার করছিল। এটা ইতিহাস, এটা কোনো সমালোচনা। আমি মনে করি আমাদের একজন আবু সাইদ, একজন রাফসান, একজন ফাইয়াজ, একজন শুভ, 10 জন বা 100 জন শেখ মুজিবও এদের সমান হবে বলে আমি মনে করি না। ভেরি ক্লিয়ার। কারণ উনি রক্ত আরো দিব বলে 7ই মার্চে ভাষণ দিছিল, কিন্তু উনি নিজের রক্ত না দেওয়ার জন্য সবচেয়ে আগে সারেন্ডার করছিল। আর আমাদের ছেলেরা বলতেছে রক্ত কত নিবি নে। আমরা এখনো এমনও খবর পাচ্ছি যে মোহাম্মদপুরের দিকে 100, 200, 400, 500 লাশ গুম করছে, এটা বের হবে। মানে রায়ের বাজারের যে পাকিস্তানিরা বৌদ্ধভূমি করছিল, সেখানে তো কয়েক ডজন ওরা মারছিল।
এখন শোনা যাচ্ছে কয়েকশো এমনকি হাজার হইতে পারে, এটা আমরা জানি না। রাশেদ প্রধান একটু খোঁজ খবর করেন, আমরা খবর পাচ্ছি এরকম। গেল 2 নম্বর হচ্ছে সেনাবাহিনী এবং ইন্ডিয়ার নিয়ে কথা। এই যে টিটু ভাই এবং রাশেদ তো আপনার দুজনেই বলছেন, আমাদের ছেলেরাও ইন্ডিয়া আর ওই যে সেনাবাহিনীগুলো এখন কেয়ার করেন। জেনারেল ওয়াকারুজ্জামান আপনাকে পরিষ্কার করে বলতে চাই, আপনি বোনের জামাই, আমাদের পোলাপানিটা সব হান্দায় দিবে, ওইসব বোনের জামাই টামাই এগুলো ছাড়েন। আর ভারতের আমরা শুনতেছি সত্য মিথ্যে জানি, তো আছে। ওই যে আপনার সৌমিত্র দস্তিদার সেদিন বলছে যে বাংলাদেশের গোয়েন্দার চেয়ে ভারতীয় গোয়েন্দা বেশি। হ্যাঁ, তো ওইটা একটা গল্প সেদিন আমি করছিলাম আমাদের সাকিবের সাথে, যাই হোক সেটা এখন আর করলাম না। সত্য ঘটনা এই যে সৌমিত্র দস্তিদার বর্ণনা করছে ভারতের এক সাংবাদিকের সাথে। তো ভারত আমাদেরকে এই যে জামাত শিবিরে নিষিদ্ধ ঘটনা বললেন না, এটা কিন্তু তারা যে এখনো হাল ছাড়ে নাই, তারা যে এখনো আরো রক্ত খাবে, রক্ত পিপাসা, যে এই পিপাসু মহিলার যেরকম আমার ফাঁসি চাই বইতে লিখছে, সে রক্ত যেদিন দেখে সেদিন নাকি তার খাওয়া বেশি, সে বেশি খায়, হাসিনা গোপালী বেশি খায়, সে রক্ত, এটা মানে রেন্টুই লিখছে, আমরা জানতাম না সেটা। এখন ভারতের এবং আমাদের এই যে সেনাবাহিনীর নামে যে সেনাবাহিনী টিটুভাই নাম দিছে, লজ্জা লাগে। একটু সরোয়ার ভাই চলে গেছে, আমি সরোয়ার ভাইকে জিজ্ঞেস করতাম যে আপনাদের এই যে উত্তরসূরি যারা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের ট্যাক্সে চলে, আমার আপনার পয়সায় চলে, আমাদের চাকর, আই অলওয়েজ সে ইউ আর মাই সার্ভেন্ট, হাসিনা থেকে পিয়ন পর্যন্ত সবাই আমাদের চাকর, জনগণের চাকর। এই চাকররা, তোরা যে লেখাপড়া করছস, তোরা যে ট্রেনিং দিছস, এতদিন করছস, ঠিক আছে, প্রমোশনের জন্য 5টা বান্ধবী জোগাড় করার জন্য। শফিউদ্দিনের দেখলাম এখন একজনে পাঠিয়েছে, তার 10টা বান্ধবী ছিল, সাবেক সেনাপ্রধানের লিস্ট পাঠাইছে, এবং বেশিরভাগ হচ্ছে সেনাবাহিনীর বউরা, সেনাবাহিনীর বোনরা তাদের মানে এইসব কুকাজ করছে বসে বসে। শফিউদ্দিনের লিস্ট দেখলাম, এগুলো বলতেও লজ্জা লাগে, কারণ এগুলা মা বোন ভাই ছেলে মেয়েরা সবাই দেখে। এই যে এই সেনাবাহিনী, কুত্তা বাহিনী, এই যে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী, লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান, ব্রিগেডিয়ার জাকারিয়া, জেনারেল আমিনুল হক এবং ওয়াকারুজ্জামান, তোমাদেরকে পরিষ্কার করে বলি, আমাদের ছেলে মেয়েদেরকে মারছো, তোমাদেরকে খুনি জল্লাদ এই গোপালী হাসিনার সাথে ইয়াইয়া খানের বংশধর হিসাবে তোমরা কি মনে করছো তোমরা বাঁচতে পারবা? তোমরা মনে করো আমরা এখানে শুধু বাগাড়ম্বর করি? আমাদের ছেলে মেয়েদেরকে এখন দেখো নাই, এখনো চিনো নাই? অবিলম্বে আর কোন রক্ত ঝরাইও না, হুঁশিয়ার হয়ে যাও। ওয়াকারুজ্জামান, আমিনুল হক, জাকারিয়া, মোহাম্মদ আলী এবং রিদওয়ান, তোমাদের পরিবার কোথায় কোথায় আছে আমাদের ছেলে মেয়েরা কিন্তু জানে। এখনো তোমাদের মতো অত খারাপ হয় না আমাদের ছেলে মেয়েরা, কিন্তু যেদিন খারাপ হবে, যেদিন তোমরা গুন্ডামি ছাড়বে না, এই ভারতের 5টা গোলামকে, এই ভোটহীন মৃত্যুককে 18 বছর ধরে তোমরা সেবা দিয়ে যাচ্ছ, লজ্জা নেই তোমাদের? 57 জন আমাদের রত্ন আর্মি অফিসারকে মেরে ফেলছে, তোমরা প্রতিবাদ করতে পারো নাই, তোমাদের মেরুদণ্ড নাই, তোমাদের গাছ নেই, তোমরা শুধু এক মহিলার পেটিকোট ধোয়ার জন্য তোমরা বসে আছো। তো পরিশেষে আমি টিটু ভাইয়ের আর সময় নষ্ট করবো না, অনেক দেরি হয়ে গেছে, শুধু এইটাই বলবো, আমাদের ছেলেরা এইবার জিতবে ইনশাআল্লাহ, এবং সেটা অতি সন্নিকটে। ভারত এবং সেনাবাহিনী এই দুইটাকে বলবো, তোমাদের যদি ন্যূনতম যদি কোন রকমের যদি তোমাদের কাণ্ড জ্ঞান থাকে, বেশি বুদ্ধির দরকার নেই, আমাদের ছেলে মেয়েদের কাছে মাথা নত করে পদত্যাগ করে দেশটাকে মুক্ত করো, না হলে রক্ত গঙ্গা বয়ে দেবো আমরা, ভারতকেও ছাড়বো না। সাইবার অ্যাটাক আমাদের ছেলে মেয়েরা মাত্র শুরু করছে, কালকে শফিক রেহমান সাহেব বলছে বুদ্ধির খেলা হবে। এখন তো শুধু বাংলাদেশে, তোমরা আমাদের ছেলে মেয়েদেরকে এত ধুনফুন মনে করছো। ভারতকে বলি, এবং তোমাদের প্রধানমন্ত্রীর কার্যালয় আমরা হ্যাক করব, আমাদের ছেলে মেয়েরা হ্যাক করবে। তোমাদের কুকর্ম উইকিলিক্স এর মতো সব আমরা সারা বিশ্বকে জানিয়ে দেব। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে জনাব সাহেব। আমি যে বিষয়টি শেষ করতে চাই, এবং গতকালকে একটি জিনিস আমি বলেছি, নিশ্চয়ই আপনারা
আমাদের দর্শক আপনারা এটি শুনেছেন এবং এটা আমরা ব্যাপক প্রচার করতে চাই, ব্যাপক মানুষের কাছে জানাতে চাই। সেটি হচ্ছে যে আমরা শুনছি, আমরা জানছি যে তার প্ল্যান বি এক্সিকিউশনের জন্য চেষ্টা করছে। হোয়াট ইজ দ্য প্ল্যান বি? প্ল্যান বি হচ্ছে শেখ হাসিনাকে সরিয়ে ওই জায়গায় হয়তো শেখ রেহানা বা অন্য কাউকে আওয়ামী লীগের মানে নতুন পুরন বোতলের নতুন মদ আবিষ্কারের চেষ্টা হচ্ছে। আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এই রয়ের এই প্ল্যান বি আমাদের দেশের দেশপ্রেমিক জনতা রুখে দেবে। সব কোন অবস্থাতেই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি কোনটাই কাজে লাগবে না। একটি জিনিস শুধু কাজে লাগবে, শেখ হাসিনার পদত্যাগ এবং তাকে বিচারের মুখোমুখি, এর বাইরে আর কিছু না। ধন্যবাদ আপনাকে রাশেদ সাহেব, ধন্যবাদ জয়নাল আবেদিন সাহেব। আপনাদের দুজনকে সামনে রেখে আবারও আমি করজোরে মিনতি করছি, প্রবাসে যারা আছেন বন্ধুরা, প্রবাসে যারা আছেন আমাদের ভাইরা, রেসপেক্টেড, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা প্রতি টক শোতে ব্যক্তিগতভাবে আমি এবং আমরাই বলি, কারণ আমরা যারা অনলাইনে অ্যাক্টিভিজম করছি, জোর হাত করে আপনাদের কাছে অনুরোধ করেছি, আপনারা রেমিটেন্স পাঠাবেন না, 3 মাস রেমিটেন্স পাঠাবেন না, আপনার টাকায় বুলেট কিনতে দেবেন না, আপনার টাকায় এদেরকে মানে আপনার সন্তান, আমার সন্তানের বুকে তারা যেন বুলেট চালাতে না পারে। সো 3 মাস বন্ধ রাখবেন, সব শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার দিশা পাবে না। সো আপনারা আমাদের অনুরোধ রেখেছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ আশিস সাহেব, ধন্যবাদ জয়নাল আবেদিন। আপনারা দুজনই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। দর্শক, এই ছিল আমাদের আলোচনা আজকে। যে নিশ্চয়ই আপনারা একটু প্রচার করবেন, আমাদের অব্যাহতভাবে আমাদের চ্যানেলে আক্রমণ চলছে, মানে সাইবার অ্যাটাক চলছে, আমরা শুরু থেকেই চলছে। তারপরও বলছি এইগুলো করে লাভ হবে না। শেখ হাসিনার একটি মাত্র আমরা মনে করি পথ, সেটি হচ্ছে আত্মসমর্পণ করা, আইনের আশ্রয়ে চলে যাওয়া এবং পদত্যাগ করা। ভালো থাকবেন দর্শক, কালকে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ করবে সব মুক্তিযোদ্ধা নাতি। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ গড়বে সব মুক্তিযোদ্ধা নাতি। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ গড়বে সব মুক্তিযোদ্ধা নাতি। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ গড়বে সব মুক্তিযোদ্ধা নাতি।